হ্যালো এভরিওয়ান। আজ আমরা নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব এবং তার গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে জানব। দেখো, আজকের মূল টপিক হচ্ছে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটা 427 খ্রিস্টাব্দে গুপ্ত সম্রাট এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। কী কারণে তিনি যে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন তার প্রাথমিকভাবে বলতে গেলে তিনি বৌদ্ধ ধর্মের বিকাশ, শিল্পকলা, চিকিৎসা বিজ্ঞান, গণিতশাস্ত্র এবং জ্যোতির্বিদ্যা, রাজনীতি ও যুদ্ধবিদ্যা শেখানোর জন্য এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ নালন্দা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ গুপ্ত বংশ যখন চলছে, ভারতীয় স্বর্ণযুগ যখন, সেই রকম পরিস্থিতিতে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। কে তৈরি করলো? না, প্রথম কুমারগুপ্ত। দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারের রাজগীর অঞ্চলে অবস্থিত ছিল। তো নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু বিহারের রাজগীর অঞ্চলে অবস্থিত ছিল। আর এর সাথে দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয় পৃথিবীর প্রথম প্রাচীন আবাসিক বিশ্ববিদ্যালয়। অর্থাৎ এইরকম কোনো আবাসিক বিশ্ববিদ্যালয় হয়তো পৃথিবীতে, অর্থাৎ অতীতের এনশিয়ান হিস্ট্রিতে আমরা খুঁজে পাইনি, যেখানে ছাত্রদের হোস্টেল সিস্টেম ছিল। পাল বংশের ধর্মপাল নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুনরায় উন্নতির শিখরে পৌঁছেছিল। অর্থাৎ যখন হর্ষবর্ধন এবং পাল বংশের ধর্মপাল, এই দুজন ব্যক্তি অর্থাৎ রাজন্যবর্গ, এরা কিন্তু কি করেছিল না, এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়, একে কিন্তু খুব উন্নতির শিখরে এবং এর উন্নতির জন্য সাহায্য করেছিল। অল ওভার ওয়ার্ল্ড থেকে কিন্তু ছাত্ররা এখানে পড়তে আসতো। হ্যাঁ, এর মধ্যে চীনকে কিন্তু এক্সট্রা সুবিধা দেওয়া হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। এছাড়াও তিব্বত, কোরিয়া, সুমাত্রা, জাভা ইত্যাদি জায়গা থেকেও কিন্তু ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনার জন্য আসতো। পাশাপাশি নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক অর্থ সাহায্য করতো এইরকম বৈদেশিক রাষ্ট্রগুলিও, যাতে এখানে ছাত্রছাত্রীরা বিনামূল্যে পড়াশোনা করতে পারে। এবং এখানে আমরা আগেই জেনেছি যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্রদের, হ্যাঁ, আবাসিকভাবে রাখা যেত। হ্যাঁ, আবাসিকভাবে এরা এখানে থেকে পড়াশোনা করত। পাশাপাশি দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা সিস্টেম, অর্থাৎ এখানে ভর্তি হতে গেলে কিন্তু একটা এক্সামের ব্যাপারও ছিল। দেখো, পরবর্তীকালে এখানে কোন কোন বিষয় সম্পর্কে পড়ানো হতো সে সম্পর্কে আমরা জানবো। এখন এখানে বিখ্যাত আর্যভট্ট, বিখ্যাত কে? গণিতজ্ঞ। বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন আর্যভট্ট, যে কিনা শূন্যের আবিষ্কার করেছিল। আমরা শূন্যের আবিষ্কার করেছিল কে? আর্যভট্ট। ধর্মপাল, শিলভদ্রের ন্যায় জ্ঞানী পণ্ডিতরা কিন্তু এই নালন্দার মতো বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষকতা করতেন। তো প্রাচীন ইতিহাসে যে সমস্ত স্বনামধন্য ব্যক্তিবর্গদের কথা আমরা জানি, তাদের মধ্যে যেমন নাগার্জুন রয়েছে, হর্ষবর্ধন রয়েছে, বিশ্ববন্ধু রয়েছে। হ্যাঁ, এই সমস্ত ব্যক্তিরা কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। পাশাপাশি দেখো, চীন থেকে আগত হিউয়েন সাং, ইত সিং প্রমুখ এখানকার ছাত্র ছিলেন। এবং এখানে প্রায় 10,000 ছাত্র ছিল এবং 2,000 শিক্ষক তাদের পড়াশোনার জন্য সবসময় নিযুক্ত থাকতেন। এর সঙ্গে দেখো, হিউয়েন সাং আর ফাইয়েন, এই দুটোর মধ্যে একটা রিলেশন রয়েছে, যে এই দুটো খুব ইন্টার রিলেটেড। হিউয়েন সাং আর হচ্ছে ফাইয়েন। ফাইয়েন লিখেছিল ফো কিও কি, কি ফো কিও কি, আর হিউয়েন সাং লিখেছিল সি ইউ কি। হ্যাঁ, হিউয়েন সাং আর ফাইয়েন, এদের যে গ্রন্থ দুটো খুব গুরুত্বপূর্ণ আপকামিং এক্সামের জন্য, বিশেষ করে যে হিউয়েন সাং আর হচ্ছে ফাইয়েন ফো কিও কি, আর হিউয়েন সাং এর সি ইউ কি। এছাড়া ইত সিং কিন্তু একজন জ্ঞানী পণ্ডিত ছিলেন। দেখো, এই যে হিউয়েন সাং, এ কিন্তু শিলভদ্রের অধীনে প্রায় 5 বছর পড়াশোনা করেছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে। সংস্কৃত ভাষায় কিন্তু এই যে গণিত, যুক্তিবিদ্যা, ব্যাকরণ, বেদ, ভারতীয় দর্শন, হ্যাঁ, ভারতীয় বৌদ্ধ ধর্মের যে মহাযান সম্প্রদায়, এইসব বিষয়কে নিয়ে কিন্তু এখানে অনেক চর্চা করা হতো। দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয়ে লক্ষাধিক তালপাতার পুঁথি পাওয়া গিয়েছিল, যা কিন্তু হস্ত লিখিত পাণ্ডুলিপি ছিল। এটি বিশ্বের বৃহত্তম বৌদ্ধ পাঠ্যভাণ্ডার হিসেবে কিন্তু বিবেচিত ছিল। যে সময় সারা পৃথিবীতে হয়তো লিখিত দ্রব্যে অল্প কিছু চীনে পাওয়া গিয়েছিল, কিন্তু সেই রকম পরিস্থিতিতে কিন্তু ভারতে কিন্তু এই যে পাণ্ডুলিপি, অর্থাৎ হাতে লেখা তালপাতার পাণ্ডুলিপি পেয়েছিল। হ্যাঁ, কিন্তু এই যে পাণ্ডুলিপি, যা বিশ্বের বৃহত্তম বৌদ্ধ পাঠ্যভাণ্ডার হিসেবে বিবেচিত হয়েছিল। দেখো বন্ধুরা, আমরা সবাই জানি যে ভারত কিন্তু একটা সোনার চিড়িয়া পাখি। বিভিন্ন সময় এই ভারত ভূমিতে বিভিন্ন জাতির মানুষ আমাদেরকে কিন্তু, আমাদের দেশের সম্পদকে লুণ্ঠনের জন্য এসেছে। যে যেমন খুশি নিয়েছে, চলে গেছে। অর্থাৎ সেই রকমইও একটা ঘটনা কিন্তু এখানে ঘটেছে, যেটা আমাদের 12 নম্বর পয়েন্টে কিন্তু আমরা জানবো। যখন 1200 খ্রিস্টাব্দ, অর্থাৎ দিল্লিতে যখন সুলতানি সাম্রাজ্য কেবল স্টাবলিশড হচ্ছে, ঠিক সেই রকম পরিস্থিতিতে মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা এবং বিহারে, হ্যাঁ, লুণ্ঠন করতে শুরু করে। এবং তার এই বর্বর ধারণার উপর ভিত্তি করে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়কে একটা দুর্গ ভেবেছিল, এবং সেখানে লুণ্ঠন করতে গিয়ে শুধুমাত্র সে পুস্তক পেয়েছিল।
এবং সেগুলোকে তিনি অনুপযোগী মনে করে তাতে অগ্নিসংযোগ করেন। ভাবো যে কতটা বর্বরচিত্ত মানুষ, যার মধ্যে পুস্তকের কোনো ধারণা নেই, বই কি হতে পারে কোনো জ্ঞান নেই। সে এই হাজারো লক্ষ লক্ষ বই, যা হাজার হাজার বছর ধরে পরিশ্রম করা মনি ঋষিদের, সেগুলোকে সে এক নিমিষে অগ্নিসংযোগ করে ধ্বংসের দিকে এগিয়ে দিয়েছে। ফলস্বরূপ কি হলো না, বিশ্বের সব থেকে বড় গ্রন্থাগার কিন্তু আজ আমাদের থেকে ধ্বংস হয়ে গিয়েছিল। হ্যাঁ, যা ধ্বংস হয়ে গেছে তাকে তো পুনরায় আনা সম্ভব নয়, কিন্তু অগ্নি কিন্তু পুস্তককে পোড়াতে পারে, কিন্তু জ্ঞানকে নয়। অর্থাৎ জ্ঞান অবিনশ্বর, জ্ঞানকে ধ্বংস করা যায় না। যার ফলস্বরূপ কিন্তু হিউয়েন সাং, হ্যাঁ, ফোকিওকি, সিইউকি, হ্যাঁ, এই সমস্ত যে গ্রন্থ, এগুলো কিন্তু তারা এখান থেকেই লিখে গিয়েছিল। যখন 1200 খ্রিস্টাব্দ নাগাদ, 1200 এডি, অর্থাৎ এই সময় যখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংস হচ্ছে, অর্থাৎ যখন বখতিয়ার খলজি এখানে অগ্নিসংযোগ করছে, তার আগুন কিন্তু কয়েক মাস ধরে চলেছিল। এই পুস্তকের আগুন কিন্তু তার দেওয়ালগুলিতে, তার প্রাচীরগুলিতে আগুন ধরিয়ে দিয়েছিল, এবং পুরো বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস ছিল, হ্যাঁ, সেখানে 11টি মঠ ছিল এবং 6টি যে প্রধান মন্দির ছিল, সেগুলো সবগুলোকেই কিন্তু অগ্নিসংযোগের দ্বারা নষ্ট করে দিয়েছিল। তবে পরবর্তীকালে 1915 খ্রিস্টাব্দে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন নামক একজন প্রত্নতাত্ত্বিক, তিনি বিহারের রাজগীর অঞ্চলে খনন কার্য করেছিলেন, এবং তিনি দেখেছিলেন যে এই যে পুরো ইউনিভার্সিটিটি, এখানে কিন্তু অগ্নিসংযোগ দ্বারা, হ্যাঁ, আগুনের দ্বারা যে দগ্ধ হয়েছিল তার প্রমাণও কিন্তু তিনি পেয়েছিলেন। দেখো, এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে 2016 সালে নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু অন্তর্ভুক্ত হয়েছিল। হ্যাঁ, ইউনেস্কো কিন্তু, দেখো, যে প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে গিয়েছিল, আমরা ভারতীয় হিসাবে আমরা কখনোই তাকে ভুলে যেতে পারবো না। তাই 1947 সালের পর থেকে 1947 সালের পর থেকে ভারতে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ, হ্যাঁ, বিভিন্ন রাজনীতিবিদ তাকে পুনরায় গড়ে তুলতে চেয়েছিল, কিন্তু সেটা সম্ভব হয়েছিল 2006 সালের 11তম, অর্থাৎ ভারতের 11 প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ডক্টর এপিজে আব্দুল কালাম, কে না এপিজে আব্দুল কালাম, আবুল পাকার জমিনুদ্দিন আব্দুল কালাম পুনরায় নালন্দা বিশ্ববিদ্যালয় চালু করার জন্য একটা পরিকল্পনা করেছিলেন, যেটা কিনা 2010 সালে নালন্দা বিশ্ববিদ্যালয় আইন পাশের মাধ্যমে কিন্তু তার শিলান্যাস ঘটে। 2014 সালে এর যে কার্যক্রম চালু হলো, এটার নির্মাণ কার্য কিন্তু 2017 সালে শুরু হয়, হ্যাঁ, এবং বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কার্য শুরু হয়েছিল। প্রায় 1700 কোটি টাকা ব্যয় করে আধুনিক নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু গড়ে উঠেছিল, যা 19শে জুন 2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সেটাকে উদ্বোধন করেছিলেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে শুধু প্রধানমন্ত্রী নয়, ভারতের রাষ্ট্রপতি থেকে শুরু করে বিহারের সিএম, গভর্নর, সমস্ত ব্যক্তিরা কিন্তু উপস্থিত ছিলেন, এমনকি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নালন্দা বিশ্ববিদ্যালয়টি নতুন করে তৈরি করতে চেয়েছে ভারত সরকার, সেটা কিন্তু 17টি দেশ দ্বারা সমর্থন লাভ করেছিল। এতক্ষণ পর্যন্ত আমরা নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে সংক্ষিপ্ত আলোচনা করেছি, এখন তার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, সেগুলো সম্পর্কে কিন্তু জানবো। দেখো, আমাদের আজকের প্রথম কোশ্চেন, যে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে। আমাদের সংক্ষিপ্ত আলোচনায় আমরা অবশ্যই জেনেছি যে প্রথম কুমারগুপ্ত, যিনি গুপ্ত বংশের একজন সম্রাট ছিলেন, প্রথম কুমারগুপ্ত, যিনি কিনা নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন। ধর্মপাল কিন্তু দ্বিতীয়বারের জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে পৌঁছেছিলেন। হর্ষবর্ধনও কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন। আর সমুদ্রগুপ্ত, যাকে ভারতের নেপোলিয়ান বলা হয়। দেখো, দ্বিতীয় কোশ্চেন, যে নালন্দা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের সংক্ষিপ্ত আলোচনা আমরা জেনেছি যে 427 এডি, অর্থাৎ 427 খ্রিস্টাব্দে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এই নালন্দা বিশ্ববিদ্যালয় তো প্রাচীনকালে এই সময় প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু যে মডার্ন নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সেটা কখন হয়েছিল অবশ্যই তোমরা জেনেছো। অবশ্যই কমেন্টে জানিও যে কোন সময় হয়েছিল। আজকে তৃতীয় নম্বর, অর্থাৎ 3 নম্বর কোশ্চেন, যে নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত। নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু রাজগীরে অবস্থিত ছিল, যেটা কিনা বিহারের অন্তর্গত। হ্যাঁ, চতুর্থ কোশ্চেন, নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেছিল। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেছিল এবং কখন। কখন যদি বলি, তাহলে আমরা 1200 এডি, এই সময়কালে কে না বখতিয়ার খলজি কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করছিল। কুতুবউদ্দিন আইবক কিন্তু, ইনি কিন্তু দিল্লিতে দাসবংশের প্রতিষ্ঠাতা, তার সুলতানি। 5 নম্বর কোশ্চেন, দ্বিতীয়বার কোন শাসকের সময় নালন্দা বিশ্ববিদ্যালয় উন্নতির চরম শিখরে পৌঁছেছিল। আমাদের সংক্ষিপ্ত আলোচনায় আমরা কিন্তু ধর্মপালের নাম জেনেছি। রামপাল, গোপাল, মহিপাল, এদের কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সেরকম কোনো সম্পর্ক আমরা খুঁজে পাইনি, কিন্তু ধর্মপাল, যে কিনা নালন্দা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার উন্নতির জন্য যথেষ্ট প্রচেষ্টা করেছিলেন। 6 নম্বর কোশ্চেন, যে কোন প্রত্নতাত্ত্বিক নালন্দায় খনন কার্য চালিয়েছিলেন।
আমরা স্যার ফ্রান্সিস বুকানন, হ্যাঁ, এরকম একটা নাম জেনেছি। হ্যাঁ, তো দেখো অপশানে প্রথমেই দেওয়া রয়েছে যে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন, যিনি কিনা নালন্দার খনন কার্য চালিয়েছিলেন। কবে না 1915 এই সময়কালে। হ্যাঁ, এই সময় কিন্তু ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন এখানে খনন কার্যের মাধ্যমে তিনি এটাও বলেছিলেন যে এখানে অগ্নি সংযোগ অর্থাৎ আগুনের দ্বারা এটাকে যে পোড়ানো হয়েছিল সে বিষয়টাও কিন্তু ক্লিয়ার আমরা জানতে পেরেছি। দেখো 7 নম্বর কোশ্চেন, যে শূন্যের আবিষ্কার কে করেছিলেন? শূন্যের আবিষ্কার কে করেছিলেন? আমরা আগেই জেনেছি আমাদের সংক্ষিপ্ত আলোচনায় যে আর্যভট্ট কিন্তু শূন্যের আবিষ্কার করেছিলেন এবং তিনি তিনি কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য ছিলেন। শিলভদ্র, যিনিও নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন, ধর্মপাল, ইনিও কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন প্রমুখ ব্যক্তি ছিলেন। আজকের 8ম কোশ্চেন, যে শিলভদ্র কে ছিলেন? শিলভদ্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের কিন্তু একজন শিক্ষক ছিলেন। এখানে নালন্দার জায়গায় একটু পেন্টিং মিস্টেক হয়েছে, হ্যাঁ, যাই হোক, তিনি কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন। যথারীতি সেকেন্ড অপশন কিন্তু কারেক্ট হবে। 9 নম্বর কোশ্চেন, ভারতের আইনস্টাইন কাকে বলা হয়? নাগার্জুনকে কিন্তু ভারতের আইনস্টাইন বলা হয়, অর্থাৎ নাগার্জুনকে ভারতের আইনস্টাইন বলা হয়। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়, হ্যাঁ, নেপোলিয়ান বলা হয়। কালিদাসকে কিন্তু ভারতের শেক্সপিয়ার বলা হয়, হ্যাঁ, কালিদাসকে কিন্তু ভারতের শেক্সপিয়ার বলা হয়। আর চাণক্য, যিনি কিনা একজন কূটনীতিবিদ, অর্থাৎ মৌর্য সাম্রাজ্যে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রিত্ব দায়িত্ব পালন করতেন। 10 নম্বর কোশ্চেন, হিউয়েন সাং কার সময় ভারতে এসেছিলেন? দেখো হিউয়েন সাং এর সম্পর্কে জানতে গেলে আমাদের ফাইহেনকেও একটু জানতে হবে, যে ফাইহেন কিন্তু দ্বিতীয় বিক্রমাদিত্য অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যার উপাধি ছিল কিন্তু বিক্রমাদিত্য, তার সময় এসেছিল। আর হিউয়েন সাং কিন্তু এসেছিল হর্ষবর্ধনের সময়। আর হর্ষবর্ধন কিন্তু আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন। আর হিউয়েন সাংও কিন্তু এখানে পড়াশোনা করেছিলেন। কার অধীনে? না শিলভদ্রের অধীনে। দেখো আজকের 11তম কোশ্চেন, যে নালন্দা বিশ্ববিদ্যালয় পুনঃপ্রতিষ্ঠার জন্য কতগুলি দেশ দ্বারা সমর্থন লাভ করেছিল? আমাদের সংক্ষিপ্ত আলোচনা একদম শেষের দিকে আমরা জেনেছি যে নালন্দা বিশ্ববিদ্যালয় পুনঃপ্রতিষ্ঠার জন্য কিন্তু 17টি দেশের সমর্থন লাভ করেছিল। 12 নম্বর কোশ্চেন, নালন্দা বিশ্ববিদ্যালয় আইন কবে পাশ হয়? নালন্দা বিশ্ববিদ্যালয় আইন কিন্তু 2010 সালে পাশ হয়েছিল। 2010 সালে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়েছিল। দেখো 13 নম্বর কোশ্চেন, আধুনিক নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরির জন্য কত কোটি টাকা খরচ হয়েছিল? আধুনিক নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরির জন্য কিন্তু আমাদের 1700 কোটি টাকা খরচ হয়েছিল। 14 নম্বর কোশ্চেন, আধুনিক নালন্দা বিশ্ববিদ্যালয় কবে উদ্বোধন করা হয়েছিল? আমাদের সংক্ষিপ্ত আলোচনায় আমরা জেনেছিলাম যে 19শে জুন, হ্যাঁ, 2024 এই সময় কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় উদ্বোধন করছেন ভারতের প্রধানমন্ত্রী। হ্যাঁ, অপশান এই রয়েছে যে 19শে জুন 2024, তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। দেখো আজকে 15 নম্বর কোশ্চেনের আগে জানাই যে আজকে এটা আমাদের লাস্ট কোশ্চেন। তো এর আগে বলি, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো। আর আমার সঙ্গে জুড়ে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। তো দেখো আজকে লাস্ট কোশ্চেন, যে আধুনিক নালন্দা বিশ্ববিদ্যালয় উদ্বোধন কে করেছিলেন? 1 বলেছে ভারতের প্রধানমন্ত্রী, 2 বলেছে ভারতের রাষ্ট্রপতি, বিহারের প্রধানমন্ত্রী এবং বিহারের রাজ্যপাল। আমরা আমাদের সংক্ষিপ্ত আলোচনায় জেনেছি যে ভারতের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি কিনা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেছিলেন। অপশন এ কিন্তু কারেক্ট।